রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে স্বাগতম। আমি বেকুব, তোমরা বেক্কেল, তিনি মহান। দশম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশের রাজনীতি, বর্তমান প্রেক্ষাপট, তা নিয়ে যে একটি হযবরল অবস্থা, সেই হযবরল নিয়ে কথা। ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর বিভিন্ন পক্ষ দাবি করছে আমরা করেছি, আমরা করেছি, আমরা করেছি। এই যে দাবি দাবা, এই হযবরল অবস্থা, আমার এতজন শহীদ, আমার এতজন শহীদ, আমার দলে এতজন শহীদ, নাই দলেরও শহীদ বেড়ে যাচ্ছে। বলতেছে আমার দলের লোকজন আমি দেখতে যাচ্ছি, তার এই অবস্থা, তাকে আমরা বিদেশ পাঠানোর জন্য সরকারি চেষ্টা করতেছি, তো দলের নিবন্ধন নেই। এমন দলেরও শহীদের সংখ্যা 2, 4, 5 জন করে বেরোচ্ছে। এরপর কথা বলতে গেলে যে নির্বাচন নিয়ে কথা বলা, যে নির্বাচন যারা চাচ্ছে, একদল চাচ্ছে না, এবং নির্বাচন পেছানোর জন্য বলতেছে এই কমিশনের নির্বাচন করা যাবে কিনা, যাবে, এই ধরনের একটা হযবরল অবস্থা চলতেছে। এই হযবরল অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য যে পরিকল্পনা থাকা দরকার, আমার জানা মতে বর্তমান সরকারের সেই পরিকল্পনা এবং মাফিক কাজ চলছে। এই হযবরল আমাদের চলছে, সেই হযবরলকে সঠিকভাবে সরাসরি রশি দীর্ঘি এবং ক খ এই সিস্টেমে নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া দরকার, সেটা আসলে মূলত হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতাকে ভেঙে নতুন রূপে সাজাতে হবে। কারণ বর্তমান যে আমলারা বর্তমান যে দায়িত্বশীল আছে, তাদের জন্য এই হযবরল অবস্থা। কারণ তারা ফ্যাসিস্ট সরকারের থেকে মনোনীত আমলা বেশিরভাগ, এবং তাদের দ্বারাই কাজ করতে হচ্ছে। তারা বারবার পিছনের দিকে তাকাচ্ছে। তো বর্তমান সরকারি যারা কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সদস্য যারা আছেন, বিভিন্ন রাষ্ট্রীয় পদে যারা দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে, তাদের মধ্যে একটা সুশৃঙ্খল যে বাংলাদেশী এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ তৈরি হওয়া দরকার, সেই জায়গাটায় আমরা হযবরল অবস্থা দিচ্ছি। কারণ কেউ বাংলাদেশী ও বাঙালি হওয়ার চেষ্টা করতেছে না, সবাই চেষ্টা করতেছে আমিত্ব দিয়ে সবাইকে বড় হওয়ার চেষ্টা করছে। কেউ কেউ মনে মনে ফ্যাসিস্ট সরকারকে সাপোর্ট করতেছে, ব্যক্তিগতভাবে সাপোর্ট করে দেশে একটা হযবরল অবস্থা তৈরি করতেছে। আমরা শুরুতে যেটা দেখেছি যে হযবরলের যে পর্বটা আমরা বলতেছি, যে বাংলাদেশ সরকার যখন, এই নতুন সরকার যখন উপস্থিত হলো, যেখানে গত 15 থেকে 16 বছর আন্দোলন ফান্দোলন নামে কিছুই ছিল না, বা দাবি দাওয়া নামে কোনো আন্দোলনের কোনো ইয়া ছিল না, সে জায়গায় এই সংস্থা ওই সংস্থা আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় পথে ঘাটে বসা শুরু করলো, এবং তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করলো এবং সরকারকে তার স্বাভাবিক গতির কাজ করতে বাধাগ্রস্ত করলো। যার কারণে এই সরকার 50% ব্যর্থ বলে আমরা মনে করি। যদি অর্থনৈতিকভাবে কিছুটা হয়তো বা স্থিতিশীল এবং বৈদেশিক ঋণ শোধ করার কারণে এই সরকারকে ধন্যবাদ জানানো যায়, কিন্তু আগামী নির্বাচন কি রূপে সম্পন্ন হবে সেই রুটম্যাপ তারা হয়তো বা দিয়েছে, নির্বাচন কমিশন দিয়েছে, কিন্তু নির্বাচনটা কি রূপে হবে, কত সংসদ সদস্য হবে, এবং কিভাবে উচ্চকক্ষ নিম্নকক্ষ পিআর হবে কি হবে না, এই ফয়সালাগুলো এখনো হযবরল। এই হযবরল থেকে বাঁচার জন্য আমাদের যে ঐক্য কমিশনের মাধ্যমে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করা মনে করি আমি জরুরি। নির্বাচনকে প্রয়োজনে পিছিয়ে দেওয়া হোক, কারণ জাতীয় সরকারের মাধ্যমে এই নির্বাচনটা করলে সবাই যখন, প্রত্যেক ব্যক্তি যখন এই সরকারের সাথে, প্রত্যেকটা দল যখন কন্ট্রিবিউশন থাকবে, তখন তারা এখান থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে পারবে, এবং তাদের এই নির্বাচনের ব্যাপারে, তাদের আমলে যে তৈরি নির্বাচনের ব্যাপারে কেউ কাউকে প্রশ্ন তুলতে পারবে না। যেমন গতকালকে নির্বাচনে আজকে যেমন সাদিক কায়েম এবং শিবির প্যানেল পাশ করেছে, দেখা গেছে যে আসলে আমি যদি দেখি যে এখানে স্বতন্ত্র থেকে একটা মেয়ে পাশ করছে জুলাই যোদ্ধা হিসাবে, আসলে ওর ব্যক্তিগতভাবে ও আসলে জুলাই অবদান ছিল বিদায় তাকে ওইখানে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে, সেগুলো শিবির থেকে না, এই তন্নি মেয়েটার কথা বলছি। সেম সাদিক কায়েম গত জুলাই যোদ্ধা হিসাবে সামনের কাতারে ছিল, যেহেতু সংগঠন একটা বিশাল বড় একটা শক্তিশালী সংগঠন তার পিছনে ছিল, যার কারণে সে এত ভোট পেয়েছে। হ্যাঁ, উমামা ফাতিমা ও সংগঠনে যেহেতু উনি স্বতন্ত্র ঐক্য পরিষদ প্রার্থী থেকে হয়েছে, কিন্তু উনি কোনো স্বতন্ত্র ঐক্য পরিষদ প্রার্থী হলেও কিন্তু তার পেছনে কোনো বড় ধরনের সংগঠন ছিল না, যার কারণে উমামা ফাতিমা পিছিয়ে গিয়েছে। এবং আবিদের ক্ষেত্রে বলতে হয়, আবিদ যেহেতু
ছাত্রদল করে, মূলত ছাত্রদল এমন একটা সংগঠন অর্থনৈতিক তাদের বৃত্তিটা কম, তাদের লেজুর বৃত্তিটা বেশি, যার কারণে আবির এতটা পিছিয়ে এসেছে। এখানে রাজনৈতিক একটা হযবরল সৃষ্টি, যে হযবরলটা ছাত্র শিবির বা জামাতের মধ্যে নেই বা ইসলামী সংগঠন নেই বলে আমরা মনে করতে পারি, কিন্তু বিএনপি তার অঙ্গ সংগঠনগুলোর মধ্যে এই লেজুর ভিত্তিটার কারণে তাদের এই পরাজয়টা ঘটেছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। সুতরাং এই লেজুর ভিত্তি থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মধ্যে থেকে বেরিয়ে না আসতে পারবো এবং সঠিকভাবে আমরা কাজ না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এই হযবরল বা লেজে গুবরে অবস্থায় পড়ে থাকবো। এই লেজেগুলো অবস্থা থাকলে আমাদের দেশের পূর্ণাঙ্গ স্বাধীনতা, যে আমরা যে বাক স্বাধীনতা পেয়েছি সেই বাক স্বাধীনতাও একসময় হারিয়ে যেতে পারে, যেখানে অর্থনৈতিক স্বাধীনতা তো অনেক দূরের ব্যাপার। তো আপনাদের কাছে একটাই কথা, জনগণ এবং যারা আগামী নির্বাচন করতে চান তাদের কাছে একটাই কথা, যে এই যে হযবরল অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, আপনার এলাকার জন্য আপনি কি করবেন, আপনার এলাকার ম্যান্ডেটের জন্য আপনার কি করা উচিত, আপনি এলাকায় কি কি সমস্যা আছে সেগুলো আগে নিরূপণ করুন। এরপর আপনি এলাকা ভিত্তিক ইশতেহার প্রদান করুন, যে আমি যদি পাশ করি বা আমি যদি নির্বাচনে আসি আর জনগণ যদি আমাকে পাশ করায় তাহলে আমি এই কাজগুলো করব। তো এখানে আমি বেকুব বা জনগণকে বেকল মনে করে কোনো প্রস্তাবনা আপনারা দিবেন না। আমি যেহেতু বেকুব, আমি বেকুবের মতো হয়তো বা কথা বলছি, জনগণকে বেকল মনে করে কোনো ইশতেহার দিবেন না। জনগণের সঠিক চাহিদা নিরূপণ করুন, জনগণ কি চায়, জনগণ আগামীর বাংলাদেশ কিরকম হবে, আপনার এলাকার মানুষ কি চায়, এলাকার বেকারত্ব কেমন, এলাকার মাদকের অবস্থা কি এবং এলাকার সন্ত্রাস কেমন, সেগুলো নিরূপণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, আপনি এই ইশতেহারগুলো রেডি করুন। এই ইশতেহার রেডির ভিত্তি করে এই যে হযবরল পরিস্থিতিকে একটা সুন্দর একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসুন, যাতে এই আমাদের সমাজে যে হযবরল অবস্থা, এই হযবরল অবস্থা আর না থাকে। তো সেক্ষেত্রে আমি আমার সম্মানিত যারা আমার ভিউয়ার্স এবং আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটার কি কি মানি সেটা আপনারা বুঝে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা নতুন নতুন তথ্য নিয়ে আমরা আসছি। আমাদের একজাক সাংবাদিক আসতেছে আপনাদের প্রচার এবং প্রচারণার জন্য। আগামী নির্বাচনের এই যে হযবরল অবস্থাকে আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবতাভাবে তুলবো। আমাদের স্লোগান খবর, মতামত, বাস্তবতা, এই 3টা স্লোগান নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। আজকের এই হযবরল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।